আলোর সঙ্গে আপনারাও রয়েছেন। কথা হচ্ছে সাপে কাটা নিয়ে, সর্পদংশন নিয়ে কথা হচ্ছে, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার, সর্পদংশন চিকিৎসার রিসোর্স পার্সন। তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই সর্পদংশন এবং তার প্রতিকার এই বিষয় নিয়ে প্রচুর প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন। এই মুহূর্তে উনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রেইনবো স্টুডিওতে। আপনারা ফোন করতে পারেন 22437912 অথবা 22131341। এই মুহূর্তে দুজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। আমি হুগলি জেলার গরমগাছা থেকে রাইচরণ ব্যানার্জি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে এখন ওই প্রাইমারি হেলথ সেন্টার বা এতে যে কথা হচ্ছিল ডাক্তারবাবুরা থাকলে ওই অ্যান্টিভেনাম সিরাম দেন, কিন্তু আমরা রোগী নিয়ে গিয়ে আমরা দেখেছি যে এটা দেওয়া হলো, কিছুক্ষণ অবজারভেশনে রেখে ডাক্তারবাবু ছেড়ে দেন, আবার কিছু ক্ষেত্রে রেফারেল হসপিটালে পাঠিয়ে দেয়, যেটা পরের দিন গেলে ইউরিন টেস্ট করে ইত্যাদি হলে কনফার্ম হওয়া যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে ডাক্তারবাবু যখন ওই যে পিরিয়ডটা অবজার্ভ করেন আর কি এবং বাড়ি পাঠিয়ে দেন, তারপরেও দেখা গেছে রাত্রি ভোরবেলার দিকে আরো কিছু। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সেইখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গ্যাপটা, এটা আমার মনে হয় ওই ফার্দার কোনো ট্রিটমেন্টের দরকার হলে তখন না করে আমার মনে হয় রেফারেল হসপিটালে তাদের পাঠিয়ে দেওয়াটাই ভালো। আচ্ছা বেশ, এটা আপনার মতামত। ডক্টর মজুমদার কি বলছেন? এই বিষয়ে আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার সবকটা স্বাস্থ্য কেন্দ্র যেখানে রুগী ভর্তি করা হয়, ইংরেজিতে যদি আমরা বলি বেডেড হেলথ সেন্টার, তার উপরের কথা তো ছেড়েই দিলাম আমি। স্টেট জেনারেল হসপিটাল, গ্রামীণ হাসপাতাল, সাব ডিভিশনাল হসপিটাল বা ডিস্ট্রিক্ট হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালে আপনি এখন গিয়ে যদি দেখেন, ইমার্জেন্সির সামনে বা প্রকাশ্য জায়গাতে একটা হলুদ রঙের পোস্টার টাঙানো আছে, 6 ফুট বাই 4 ফুট নির্দিষ্ট মাপের। তার উপরে পরিষ্কার বড় করে লেখা আছে স্নেক বাইট ট্রিটমেন্ট প্রোটোকল। ডাক্তারবাবু কি করবেন রুগী এলে, কিভাবে চিকিৎসা করবেন, কখন ছুটি করবেন, কখন রেফার করবেন, পরিষ্কার করে লেখা আছে। ডাক্তারবাবুদের শেখার জন্য যেমন করা আছে, সেইভাবেই আপনি যেমন প্রশ্নটা করলেন যে কিছু সময় রেখে ছেড়ে দিচ্ছেন, কখন রেফার করছেন, আপনি বুঝতে পারছেন না। আমরা স্বচ্ছতা বজায় রাখার জন্যই প্রকাশ্যে টাঙিয়ে রাখতে বলেছি। পরিষ্কার লেখা আছে ওখানে, যে কোনো রুগী আসবে, যদি সন্দেহ হয় যে তাকে কিছু কামড়েছে, উনি সাপে কামড়েছে নির্দিষ্ট করে যদি বললেন তো খুবই ভালো, যদি নাও বলেন আমার যদি সন্দেহ হয় সাপে কামড়েছে, তাহলেও সেই রুগীকে অন্তত 24 ঘন্টা ভর্তি রাখতে হবে। 24 ঘন্টা ভর্তি রাখতে হবে। আর একটা কথা দেখবেন, নিচে নীল করে বড় একটা গোল ভাবে লেখা আছে, যাতে দূর থেকে চোখে পড়ে, নীল ভাবে হাইলাইট করা আছে, কোন রুগীকেই সাপের বিষে 10 ভায়াল অ্যান্টিভেনাম না দিয়ে রেফার করা যাবে না। রেফার যদি করতেও হয়, আমাকে সাপের বিষের ওষুধ দেওয়ার পরেই রেফার করতে হবে। এগুলো আপনাদের আমি খুব জোর দিয়ে বলছি, সরকারি নির্দেশিকা আছে। এই নির্দেশিকা অমান্য করলে যে ডাক্তারবাবু পাঠাবেন তিনি শাস্তি পেতে পারেন। আপনারা যদি সরকারিভাবে লিখিতভাবে জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে আমার রুগী নিয়ে গেছিলাম, তাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখেনি, কিংবা আমার রুগী নিয়ে গেছিলাম তাকে সাপের বিষের ওষুধ না দিয়ে রেফার করেছেন, তাহলে যে ডাক্তারবাবু পাঠাবেন এটা কিন্তু তার পক্ষে শাস্তিযোগ্য অপরাধ। এবার কি, কোন রোগীকে সাপের বিষের ওষুধ দেওয়া হবে? সব রোগী গেলেই কি তাকে ওষুধ দিয়ে দেওয়া হবে? এটা কিন্তু নয়। আমরা দেখেছি, বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণ করে দেওয়া যায় যে যত সাপে কাটা রোগী আসে তার 80% লোককেই কিন্তু নির্বিষ সাপে কামড়ায়। এই লোকটাকে সাপের বিষের ওষুধ দিলে তার ক্ষতি হতে পারে। নির্বিষ সাপ কামড়েছে না তার শরীরে সাপের বিষ ঢুকেছে, এইটা দেখার জন্যই অবজারভেশন। এবার যদি গোখরো সাপে কামড়ায়, যেটা আমি আপনাদের বলার সময় শুরু করেছিলাম, তাকে আর বলে দিতে হবে না যে গোখরো সাপে কামড়েছে। রোগী ইমার্জেন্সিতে ঢোকার সময় থেকে আমরা দূর থেকে বুঝতে পারি এই লোকটাকে সাপে কামড়েছে। যন্ত্রণায় চিৎকার করতে করতে আসবে, হাতে পায়ে যেখানে কামড়াবে সেই জায়গাটা দ্রুত ফুলে যেতে থাকবে, রোগী ছটপট করতে থাকবে। যদি 40 মিনিট 45 মিনিট পরে পৌঁছে চোখের পাতা পড়ে আসছে, তখন আর অবজারভেশনের কোনো প্রশ্নই নেই, যত দ্রুত পারা যায় তাকে 10 ভায়াল অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া হবে। কিন্তু এই যে যেমন কালার সাপের ক্ষেত্রে রোগ লক্ষণ বুঝতে বুঝতে কিন্তু আমাদের 14 ঘন্টা চলে যেতে পারে, 24 ঘন্টা চলে যেতে পারে। এমনকি আমি যখন আলিপুরদুয়ার
হাসপাতালে গিয়ে এরকম ডাক্তারবাবুদের বলছি, পিছনের সারিতে বসেছিলেন ইএনটি সার্জন, উনি দাঁড়িয়ে বলছেন আপনি 24 ঘন্টা বলছেন, আমি 42 ঘন্টা পরে আমার রুগীর চোখের পাতা পড়ে আসছে দেখে তাকে কালার ছাপ বলে রোগ নির্ণয় করে তাকে আমি সাপের বিষের ওষুধ দিয়েছি। আমি যখন নিশ্চিত হব যে তার শরীরে সাপের বিষ ঢুকেছে তখনই তাকে আমি 10 ভায়াল অ্যান্টিভেনাম দেব। কোন রোগীকে রেফার করতে হবে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে, পরিষ্কার করে লেখা আছে কোন রোগী রেফার্ড হবে, কোন রোগী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে রোগী যদি দেরি করে পৌঁছয়, তাকে যদি সাপের বিষের ওষুধ 1.5-2 ঘন্টা পরে দেওয়া শুরু করা হয় তখন তার কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্রবোড়া সাপের রোগী কিন্তু কিডনি নষ্ট হয়ে মারা যায়, পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে, সেই রোগীকে তখন যেখানে ডায়ালিসিস আছে সেখানে পাঠানোর দরকার হয়। গোখরো সাপের রোগীকে কখনোই রেফার করার দরকার পড়ে না। কালার সাপের রোগীকে অনেক সময় রেফার করতে হয় কিসের জন্য, দেরি করে আমার রোগ লক্ষণ ধরা পড়লো, আমি যখন তাকে বুঝতে পারলাম তখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তার রেসপিরেটরি ফেলিওরের দিকে চলে যাচ্ছে, তার একটা মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে, তখন তো আপনার হুগলির জাঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে আপনি মেকানিক্যাল ভেন্টিলেশন আশা করতে পারেন না, তখন তাকে খুব দ্রুত কলকাতায় নিয়ে আসতে হবে। এই হুগলিপাড়া যখন কথা প্রসঙ্গে এলো, ফোনটাও হুগলি থেকে এসেছিল, ওখানকার একটা রোগ লক্ষণ, একটা রোগীর ইতিহাস বলি, খুবই দুঃখজনক, কিন্তু সবার জানা দরকার, আমাদের ডাক্তারবাবুদেরও জানা দরকার, যারা রোগী নিয়ে আসবেন সাধারণ মানুষ তাদেরও জানা দরকার। আমি এমনকি সবিনয়ে জানাই, যদি কোনো মেডিকেল কলেজের শিক্ষক, আমার শিক্ষক মশাইও শুনছেন, তারও কিন্তু এই তথ্যটা জানা দরকার। এবছর 24শে জুন হুগলির জাঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে 16 বছর বয়সের একটি ছেলে সকালবেলা এসছে, পেট ব্যথা হচ্ছে, 1-2 বার বমি করেছে। বাড়ির লোক বলছে গত রাত্রিরে ডিম ভাজা খেয়েছিল, সেই জন্য বোধহয় বদহজম হয়েছে। হতে পারে, বদহজমের জন্য বমি পেট ব্যথা হতেই পারে, কিন্তু ওখানে আমার একজন জুনিয়র আছে, আমরা তার নামটাই বলি আপনাদের, খুবই কনফিডেন্ট ডক্টর, ডাক্তার শিকদার ওখানে আছেন। ডাক্তার শিকদার কিন্তু রোগ লক্ষণ দেখে বুঝতে পেরেছেন যে এই লোকটাকে সাপে কামড়েছে, কালার সাপে কামড়েছে। ডক্টর শিকদার যখন বাড়ির লোককে বলছে যে একে সাপে কামড়েছে, একে আমি সাপের বিষের ওষুধ দেবো, বাড়ির লোক দিতে দিচ্ছে না। না, কি করে বুঝলেন সাপে কামড়েছে? আমাদের অনেক যুগ যুগ ধরে কতগুলো ভ্রান্ত ধারণা আছে, সাপে কামড়ালে 2টো দাঁতের দাগ দেখা যাবে। কালার সাপ কামড়ালে 99% ক্ষেত্রে দাঁতের দাগ পাওয়া যায় না, এত সূক্ষ্ম। আপনাকে রাত্রি 4টের সময় যদি মশা কামড়ায়, আপনি সকাল 7টার সময় কি মশার দাগ দেখতে পাবেন? কালার সাপ সেরকম। ডক্টর শিকদার বাড়ির লোককে বুঝিয়ে তর্ক বিতর্ক করে তাকে সাপের বিষের ওষুধ 10টা দিয়েছেন। তারপরে যখন দেখছেন রুগী খারাপ হয়ে যাচ্ছে, রুগী রেসপিরেটরি ফেলিওরের দিকে চলে যাচ্ছে, রুগীর শ্বাসকষ্ট হচ্ছে, তখন উনি ওই রুগীকে মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছেন। রুগী মেডিকেল কলেজে পৌঁছেছে, শ্বাসকষ্টের রুগী হিসেবে ভর্তি হয়েছে, জুনিয়ররা তার চিকিৎসা শুরু করেছে শ্বাসকষ্ট বলে। সিনিয়র ডাক্তারবাবু পৌঁছানোর আগেই সেই রুগী মারা গেছে। আমি অত্যন্ত লজ্জার সাথে, অত্যন্ত সবিনয়ে বলছি, মেডিকেল কলেজের একজন সিনিয়র ডাক্তারবাবু এই রুগী মারা যাওয়ার পরে উনি একটা আলটপকা মন্তব্য করেছিলেন। আমি ডাক্তারবাবুদের ট্রেনিং এর সময়তে আরো কড়া কথা বলি, এখানে সবার কাছে সেই কড়া কথাটা বলছি না। উনি একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করলেন, কে বলেছে সাপে কামড়েছে? বুঝতেই পারছেন, বাড়ির লোক কিন্তু উত্তেজিত হয়ে গেছিলেন। তারা সঙ্গে সঙ্গে মোবাইলে খবর পাঠিয়েছেন গ্রামে যে জাঙ্গিপাড়া হাসপাতালে ভুল চিকিৎসা হয়েছে, মেডিকেল কলেজের ডাক্তাররা এরকম বলেছেন। স্বাভাবিক, আমার বাড়ির লোককে যদি এরকম বলে আমি উত্তেজিত হয়ে যাব, কিন্তু এরা হাসপাতালকে আক্রমণ করার জন্য লাঠিসোঁটা নিয়ে আসছেন, এরকম খবর পাওয়া গেছে। তখন মেডিকেল কলেজে যোগাযোগ করে জানা গেল যে ডাক্তাররা বলেছেন ঠিক আছে, এর পোস্টমর্টম করে দেখি। আপনাদের জানার জন্য বলি, আপনাদের অবগতির জন্য, এই 16 বছর বয়সের ছেলেটার পোস্টমর্টম রিপোর্ট ছিল কিন্তু কজ অফ ডেথ নিউরোটক্সিক স্নেক বাইট, শ্বাসকার্য বন্ধ হয়ে রোগী মারা গেছে। আচ্ছা ঠিক আছে, তাতেও যদি কারো সন্দেহ থাকে, নিশ্চিত হওয়ার জন্য কিন্তু আমরা আরেকটা জিনিস পেয়ে গেছিলাম। আমাদের একজন খুব শ্রদ্ধেয় শিক্ষক আছেন মহারাষ্ট্রের, ডাক্তার হিম্মত বাভাস্কার। উনি আমাদেরকে বলেন সবসময়তেই, যদি মনে করো যে কালার সাপে কামড়েছে,
আগের দিন রাত্রিরে রুগী যে ঘরে ঘুমিয়েছিল সেখানে খুঁজে দেখবে তো সাপটা পাও কিনা। আমরা 95% ক্ষেত্রে দেখেছি সেই ঘরের ভেতরেই সাপটা পাওয়া যায়। এই রোগীর ক্ষেত্রেও কিন্তু, জাঙ্গিপাড়ার এই রোগীর ক্ষেত্রেও কিন্তু বিকেল বেলা বাড়ির লোক সেই ঘরের ভেতর থেকে একটা কালার ছাপ পেয়েছিল। তখন গিয়ে বাড়ির লোক নিশ্চিত হয়েছিলেন যে ডাক্তার সিকদারই কথাটা ঠিক বলেছিলেন। এরকম ঘটনা যেন আর কোনোদিন না ঘটে, সবিনয় আপনাদের সবাইকে জানাই। আমাদের সঙ্গে ফোনে আরেকজন বন্ধু। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি সুধীর বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আমার বাড়ি দীঘা মেদিনীপুর কাছে, আমি বেলুড়ে আছি এখন। আচ্ছা, প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে, আপনি যে যে বললেন যে এই হাসপাতালের সামনে বোর্ডে লেখা থাকে, আমি এখন স্বাগত হাসপাতালে প্রায় যাই কামারাটি, ওখানে দেখি বোর্ডে কোনো দেখি নেই ওই সব বোর্ডে যে। এরকম যদি হয় তাহলে আপনি ওখানকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটা লিখিত অভিযোগ জানান। তো তাহলে নিশ্চয়ই যদি এরকম কোনো গাফিলতি থাকে তাহলে সেটাকে ব্যবস্থা নেওয়া যাবে। আমাদের সঙ্গে ফোনে আরেকজন বন্ধু। নমস্কার। না, একজন বন্ধু ছিলেন। আমরা এবার পরের প্রসঙ্গটায় আসি, সেটা হচ্ছে যে সাপ যাতে না কামড়ায়। এই যে ধরুন আপনি একটা তো বললেন মশারি টাঙিয়ে ঘুমানোর কথা, আর কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সাপ যাতে না কামড়ায়, বিশেষ করে গ্রামের লোকজন যারা রয়েছে? প্রতিরোধী ব্যবস্থা হিসেবে গ্রামের যারা লোক তাদেরকে কিন্তু আমার শেখানোর কিছু নেই। ওনারা জানেন সাপ কোথায় থাকে, কোন জায়গাগুলোতে গেলে সাপে কামড়াতে পারে। অন্ধকার রাস্তায় হাঁটার সময়তে হাতে একটা টর্চ থাকলে খুব ভালো হয়। টর্চ না হলেও যদি আপনার কাছে টর্চ না থাকে, আপনি অন্তত একটা হ্যারিকেন নিয়ে হাঁটুন। অন্তত আপনার পায়ের থেকে 2-3 ফুট দূরে পর্যন্ত জায়গাটা যেন দেখতে পান যে একটা সাপ ওখান দিয়ে পেরিয়ে যাচ্ছিল কিনা, তার গায়ে যেন পা না পড়ে। এটা গেল প্রথম শর্ত। আচ্ছা। দ্বিতীয় শর্ত, আপনি একটা ঝোপঝাড় কোনো জায়গাতে কিছু কাজ করছেন, সেই জায়গাটাকে একটা লাঠি টাঠি দিয়ে আগে নেড়ে নেন। যদি সাপ থাকে সাপটা যেন সরে যায় ওখান থেকে। আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে আমি খুব মন দিয়ে শুনছিলাম, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগ থেকে একটা অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল। ওনারা স্যানিটারি ল্যাট্রিন তৈরি করার জন্য আপনাদের সবাইকে উৎসাহিত করছিলেন। কিছুদিন আগে আমি দেখতাম যে গ্রামে গঞ্জে লেখা আছে যে মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা। সত্যি কিন্তু মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা। বিভিন্ন রকম জলবাহিত রোগ এত ছড়াই, জঙ্গলে মাঠে ঘাটে পায়খানা করতে গিয়ে সাপের কামড়ের দুর্ঘটনা ঘটেছে, এরকম অসংখ্য ঘটনা আমরা পাই কিন্তু। আচ্ছা। বিশেষ করে গ্রীষ্মকালে, বর্ষাকালে মাঠে ঘাটে পায়খানা যদি করতে যেতেই হয়, খুবই দুর্ভাগ্যক্রমে যদি আপনার কাছে স্যানিটারি ল্যাট্রিন না থাকে, সঙ্গে অবশ্যই আলো নিয়ে যাবেন, সঙ্গে একটা লাঠি নিয়ে যাবেন। আর একটা আমি কথা সবাইকে বলি, আমারও নিজে মেদিনীপুরের গ্রামে বাড়ি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমাদের গ্রামের বাড়িতে কিন্তু দেখবেন নেড়ি কুকুর থাকে সবার বাড়িতে। অন্ধকার রাস্তায় হাঁটার সময়তে বা কলতলায় যাওয়ার সময়তে, বাঘাটে যাওয়ার সময়তে ওই কুকুরটাকে আয়রে করে ডাক দিলেই কিন্তু আপনার সাথে সাথে দেখবেন খুশি মনে লাফাতে লাফাতে যাবে। ওই কুকুরটা যদি আপনার সামনে সামনে যায়, আপনি যাবেন কোনো সাপ ওই রাস্তায় থাকবে না। আবারও বলি, মশারি টাঙিয়ে ঘুমান। বারাসাত থেকে একজন প্রশ্ন করেছিলেন কার্বলিক অ্যাসিড দিলে সাপ চলে যায় কিনা। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ আটকানো যাবে না। আবারও গ্রাম উন্নয়ন বিভাগের কথা বলি, ওই কথাটা বলতে বলতে আমরা একটা ব্রেকে গেছিলাম, একটা বিজ্ঞাপন হচ্ছিল, জঞ্জাল জমতে দেবেন না। সব থেকে বড় প্রতিরোধ, বাড়ির আশেপাশে কোথাও যেন জঞ্জাল না জমে। জঞ্জাল জমলেই সেখানে পোকামাকড় আসবে, ইঁদুর আসবে, আরশোলা আসবে, ব্যাঙ আসবে, সাপ সেটা খেতে আসবে। তাহলে কি হবে, সাপ যদি আপনার বাড়ির কাছে আসে তবেই আপনার তার সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা। সাপ যাতে আসতে না পারে, বাড়ির আশপাশগুলো পরিষ্কার রাখুন। বাড়ির মধ্যে মাটির বাড়িতে যদি গর্ত থাকে, ইঁদুরের গর্ত বা ফাটল, সেটাকে বন্ধ করে রাখুন। আর অবশ্যই রাত্রিবেলা মশারি টাঙিয়ে ঘুমান, আর একটা খাটের উপরে ঘুমানোর চেষ্টা করবেন, অন্তত একটা দড়ির খাটের উপরে। মেঝেতে নয়, কালার চাপ মেঝেতে চলে আসবে। স্টুডিও ঘড়িতে সময় 9টা বেজে 45 মিনিট 46 মিনিট হয়ে গেল।